আপনাদের সকলকে স্বাগতম আমাদের চ্যানেলে। আজকে আমরা পাঠ করতে চলেছি একটি গল্প, তার নাম জাগরি। গল্পের লেখক সতীনাথ ভাদুড়ী। শুরু হচ্ছে। ভাবিয়া চিন্তিয়া বলিলাম, জ্যাঠাইমাও যা মাও তাই, দুই তো একই। দেখিলাম আমার উত্তরে তিনি বিলক্ষণ অপ্রস্তুত হইয়াছে। অপরাধীর সুরে বলিলেন, তোর মা আছে, তোকে এই অনুরোধ করা আমার অন্যায় হয়েছে। তাহার দৃষ্টি দিঘির অপর পারে, কিন্তু কোনো নির্দিষ্ট জিনিসের ওপর নয়। সেই দিন হইতে অপর সকলের অসাক্ষাতে জ্যাঠাইমাকে মা বলিয়া ডাকি। সকলেই কথাটা জানে, কিন্তু তথাপি জ্যাঠাইমা ডাকে ছোটবেলা হইতে এমন অভ্যস্ত যে সকলের সামনে মা বলিয়া ডাকিতে কেমন যেন সংকোচ হয়। নবদ্বীপ ডাক্তারের সাইকেল হইতে পড়িয়া যাইবার স্থান দেখাইবার সময় জ্যাঠাইমার হঠাৎ আমার মা হইবার ইচ্ছা কেন হইল, তাহা আজও ঠিক করিতে পারি নাই। ইহার কিছুদিন পরের কথা। যাহা ভয় করিয়াছিলাম ঠিক তাই। আমার জ্যাঠাইমাকে মা বলা মা পছন্দ করেন না। আমি আর নীলু রান্নাঘরে দাওয়াতে খাইতে বসিয়াছি, মা পরিবেশন করিতেছেন। পরিবেশন করিয়া মা আমাদেরই সঙ্গে খাইতে বসিবেন। আমি হঠাৎ বলিয়া ফেলিলাম, মা জানো, জ্যাঠাইমা তিল বাটা দিয়ে একরকম এমন সুন্দর ঝিঙের ঝোল রাঁধেন, তার সেখানে খেলেই পারো, এখানে আর খাওয়া দরকার কি? কি কথার কি উত্তর? মা স্বভাবতই মিষ্টভাষিনী, তাহার কথার এই আকস্মিক ঝঙ্কার আমাকে অবাক করিয়া দিয়াছিল। নীলু হঠাৎ বলিয়া উঠিল, আজকে মাকে বলেছি কি না যে তুমি জ্যাঠাইমাকে মা বলো, তাই মা চটেছে, দেখলে না তুমি বললেন। সত্যি মা বেশি রাগ করিলে আর আমাদের তুই বলেন না। নীলুটাও আবার এমন বোকা, মার আড়ালে খবরটি আমাকেই দিলেই পারিত। দেখলাম মার দু চোখ দিয়া জল আসিতেছে, তাহা ঢাকিবার জন্য রান্নাঘরে ঢুকিয়া পড়িলেন। আমার মনে হইতে লাগিল যে একটি গুরুতর অপরাধ করিয়া ফেলিয়াছি। মা যে ওয়ার্ডে আছেন তার নাম অরত কিতা, আজ আর ঘুমাইতে পারিবেন না। মা বোধহয় মশারি ফেলিয়া জপে বসিয়াছেন। মন খারাপ হইলেও মা দেখিয়াছি জপে বসে। নীলু যখন দেউলিতে গত বৎসরের প্রথম দিকে অসুখে পড়িয়াছিল, তখনকার কথা বলিতেছি, হঠাৎ খবর আসিল নীলুর অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করা হইয়াছে আজমির হাসপাতালে। সেদিন সারা রাত মা পূজার ঘরে থাকিলেন। রাত্রি প্রায় 11টার সময় কেবল একবার আমার ঘরে আসিয়া আয়নার পাশে ও তাকের উপর শিশিগুলির পাশে কিছু খুঁজিতে লাগিলেন। আমার মনে হইল মা হয়তো নীলুর অসুখের সম্বন্ধে আমার সহিত কথা বলিতে চাহেন, অথচ সাহস পাইতেছেন না, পাছে আবার আমি অসুখের গুরুত্ব বা প্রাণের আশঙ্কা সম্বন্ধে কোনো কথা বলিয়া ফেলি। সেই জন্য বোধহয় জপ করিয়া মনে সম্পূর্ণ বল পান নাই। মা ভাবিলেন আমার দৃষ্টি বইয়ের দিকে নিবদ্ধ, তাকে আমি দেখিতেছি না। দেখিলাম অতি ভক্তি ভরে দেওয়ালে টাঙানো গান্ধীজির ছবিটিকে প্রণাম করিলেন। তাহার আলনায় টাঙানো গুছানো কাপড়গুলিকে আবার গুছাইতে আরম্ভ করিলেন। তখন আমি মাকে বলিলাম, অ্যাপেন্ডিসাইটিস অপারেশন অতি সাধারণ ব্যাপার, সকলেরই সেরে যায়। আজকাল বিলেতে সুস্থ লোকে এই অপারেশন করিয়ে নেয়। মা এমন ভাব দেখাইলেন যে এ বিষয়ে তাহার কোনো চিন্তা বা ঔৎসুক্য নেই। দেউলি থেকে আজমির কত দূর রে? আবার সারা রাত্রি জপেই কাটিল। গুমটির ওপর হইতে একজন ওয়ার্ডার একটানা চিৎকার করিয়া চলিয়াছে, বলো রে নয়া গোল, বলো রে জুভলিন। জুভেনাইল ওয়ার্ড। রাত্রি এখনো কিছু বেশি হয় নাই, কিন্তু ইহারই মধ্যে অধিকাংশ ওয়ার্ডেই পাহারাই দায়সারাভাবে জবাব দিতে আরম্ভ করিয়াছে। ওয়ার্ডার গানের মতো সুর ধরিয়া বলিতেছে, বলো রে 5 নম্বর। বলিতে আমার 16 গুণিতে যত সময় লাগিল ততটা সময় লাগিল। একজন ওয়ার্ডার আমায় একদিন বুঝাইয়াছিল, তাহারা যে গানের সুরে কথাগুলি বলে তাতে কষ্ট কম হয় আর গলা ভাঙিয়া যাইবার সম্ভাবনা থাকে না। প্রতি ওয়ার্ডে 4টি করিয়া বড় বড় হল, 2টি উপরে 2টি নিচে। জেলের ভাষায় এই হলগুলির নাম খাটাল। 5 নম্বর ওয়ার্ডের প্রথম হল হইতে জবাব আসিল ভাঙা খনখনে গলায়, 5 নম্বর পহলা খাটাল, জমা 157, আসামি তালা বত্তি ঠিক হ্যায়।
লোকটির গলা শুনিয়া মনে হইতেছে উহার মুখ জোড়া খোঁচা খোঁচা কাঁচা পাকা গোঁপ, ভারী কর্তব্যনিষ্ঠ। তার মাথায় নীল টুপি, অর্থাৎ সে পাহারা। মাসে 4 আনা করিয়া বেতন তাহার নামে সরকার বাহাদুরের তরফ হইতে জমা হয়। তাহার বদলে 2 ঘন্টা রাত্রি জাগিয়া এই পাহারা দেওয়ার কাজ করে। সে সরকারের নিমক খায়, কাজে ফাঁকি দিবে কেন? 5 নম্বরের অন্য 3 খাটাল হইতে যে উত্তর আসিল তাহা এত স্পষ্ট নয়। তারা সব কথাগুলিও বলিল না, কেবল একটা হো হো হই এর মতো শব্দটি শোনাইল, গ্রামের চৌকিদারের নিশুতি রাতের হাঁকের মতো। গানের সুরে বলিবার চেষ্টা নাই, কেবল দিনগত পাপক্ষয় করিবার ধরনে বলা। ইহারা নিশ্চয়ই সাদা টুপিধারী মেট, অর্থাৎ ইহার পাহারা অপেক্ষা পুরাতন কয়েদি। মাসিক 8 আনা করিয়া বেতন পায় বটে, কিন্তু তাহারা জেলের অনেক কিছু দেখিয়াছে, শুনিয়াছে। তারা জানে যে এই কাজ ভালো করিয়া করার উপর তাহাদের মার্কা রেমিশন নির্ভর করে না, আর জানে কি করিয়া হেড জমাদারকে সন্তুষ্ট রাখিতে হয়। একজন মেট নেহাত কেউকেটা নয়, তাহার অধীনে আছে এতগুলি কয়েদি। তাহাদের শাসনে রাখিতে হইলে জেলের কর্মচারীদের প্রতি, জেলের নিয়মের প্রতি একটা বেপরোয়া তাচ্ছিল্যের ভাব দেখাইতে হইবে। বলো রে নায়া গোল, সেগ্রিগেশন ওয়ার্ড। যতক্ষণ বোলোরে বলিতেছিল আমি উৎকর্ণ হইয়া শুনিয়াছিলাম যে 5 নম্বরের পর 6 নম্বর বলিবে না নয়া গোল বলিবে, তা হইতে বোঝা যাইবে ওয়ার্ডার নতুন না পুরনো। 6 নম্বরের আরেকটি নাম দামলিকিতা। যাহাদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হইয়াছে তারাই এই ওয়ার্ডে থাকে। এই কয়েদিরা অন্য ওয়ার্ডের কয়েদিদিগকে কদ্দুচোর বলিয়া ঠাট্টা করে ও তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে। তারা নাকি লাউ চুরি করিয়া জেলে আসিয়াছে। এই দামুলিদের লাইফার সকল ওয়ার্ডারই একটু সমীহ করিয়া চলে, আর পুরনো ওয়ার্ডারদের সহিত ইহাদের একটি বন্দোবস্ত আছে। তাহারা গুমটির ওপর ডিউটিতে থাকিলে ইহারা সারা রাত শান্তিতে ঘুমাইতে পায়। মেট পাহারার চিৎকার ও সংখ্যা গণনা হইতে তাহারা অব্যাহতি পায়, আর সারা দিন বেচারারা জেলের ফ্যাক্টরিতে কাজ করে। একটু অবিচ্ছন্ন নিদ্রার সুযোগ না পাইলে ইহারা সারা জীবন এই হাড় ভাঙা খাটুনি খাটিবে কেমন করিয়া? নতুন ওয়ার্ডের হইলে নিশ্চয়ই বোলোরে 6 নম্বর বলিয়া হাঁক দিত। 2 নম্বর ওয়ার্ড হইতে 6 নম্বর ওয়ার্ডের দিকে তাকালেই যেন মনে হয় একটা বড় জংশন রেল স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়াইয়া আছি। এই ওয়ার্ডটি একজন রাজা বাহাদুরের দান। দানের পাত্র, বিষয়বস্তু ও উদ্দেশ্য বাছিবার প্রতিভা রাজা বাহাদুরের নিশ্চয়ই অনন্য সাধারণ বলিতে হইবে। যা হোক, এই দানের দ্বারা রাজবাহাদুরের কোনো গুপ্ত আকাঙ্ক্ষা সিদ্ধ হইয়াছে কিনা জানি না, তবে যে হতভাগ্য আজীবন কারাগারে কাটাইবে তারা নিশ্চয়ই তাহাকে আন্তরিক ধন্যবাদ দেয়। লাইফাররা সাধারণত লোক ভালো, পাকা চড়ে ছ্যাঁচায়ামি বা নিচতা তাহাদের মধ্যে নেই। জেলকেই ঘরবাড়ি করিয়া লইয়াছে। কেহ বা ওয়ার্ডের আঙ্গিনায় সযত্নে তুলসী গাছ পুঁতিয়াছে, কেহ অল্প জায়গায় পরিষ্কার করিয়া নিকাইয়া বসিবার স্থান করিয়া লইয়াছে। অনেকেরই নিজের নিজের লঙ্কা ও পুদিনার গাছ আছে। এই গাছগুলির উপর তাহাদের কি মায়া, স্নেহ, ভালোবাসা, সন্তান বাৎসল্যের স্বাভাবিক প্রেরণা তাহারা এই গাছগুলির ওপর নিঃশেষ করিয়া ঢালিয়া দেয়। হাজারিবাগ জেলের সেই ফিরিঙ্গি উইলিয়ামস সাহেবের ছাড়াই পাইবার দিন কি কান্না! 14 বছর সে জেলে কাটাইয়াছে। তাহার পোতা পেয়ারা গাছটি কত বড় হইয়াছে। তাহারই হাতের লাগানো গোলাপজাম গাছটি পাউডার পাফের মতো ফুলে ভরিয়া গিয়াছে। অশ্বত্থ গাছটির নিচে সে বসিবার জন্য উঁচু বেদি তৈরি করাইয়া লইয়াছিল। তাহা লইয়া সুপারিনটেন্ডেন্ট PWD ইঞ্জিনিয়ারের মধ্যে কত মন কষাকষি হইয়া গেল। সব জিনিসের দিকে তাকায় আর ডুকরাইয়া কাঁদিয়া ওঠে। একজন বয়স্ক লোককে এরূপ করিয়া কাঁদিতে খুব কমই দেখিয়াছি। বাড়ি যাইবার ও আত্মীয় স্বজনদের দেখিবার আনন্দ অপেক্ষা এই সকল গাছপালা ও জেলের বন্ধু বান্ধবকে ছাড়িয়া যাওয়ার দুঃখ তার অনেক বেশি হইয়াছিল। একইভাবে অনেকক্ষণ বসিয়া ডান পাখানি অবসের মতো হইয়া গিয়াছে। ঘরের মধ্যে বার কয়েক পায়চারি করিলাম। পায়ের ঝিনঝিন সারাইবার জন্য দরজার গড়াত ধরিয়া আড়াআড়িভাবে যখনই বসি দেখি নিজের অজ্ঞাতে ডান দিকে ভর দিয়াই বসিয়াছি।
আর ডান হাত দিয়া গড়াতগুলি ধরিয়া রহিয়াছি। কখনো ভুলক্রমেও বাঁ কাঁধ গড়াদের সঙ্গে ঠেকাইয়া বাঁ দিকে ভর দিয়া বসি না। তখন আমরা কত ছোট, স্কুলে যাই না। বোর্ডিংয়ের কাছে হেডমাস্টারের কোয়ার্টার। বাবা স্কুলে গিয়াছেন, মা বসিয়া সুপারি কাটিতেছেন। আমার আর নীলুর মধ্যে কথা কাটাকাটি চলিতেছে। নীলু বলিতেছে মার ডান কোলটি তাহার, বাঁ কোল আমার লইতে ইচ্ছা হইলে আমি লইতে পারি। কেন জানি না আমার বাঁ কোলটি লইতে অপমান বোধ হইতেছে। দুইজনেরই মার ডান কোলের ওপর হাত রাখিয়া নিজের নিজের দাবি কায়েম রাখিবার চেষ্টা করিতেছি। এই হুড়াহুড়ির মধ্যে হঠাৎ নীলুর পায়ে লাগিয়া কাটা সুপারি রাখিবার বেতের কাঠটি উল্টাইয়া গেল। মা ঠাস ঠাস করিয়া আমার পিঠে 2 চড় বসাইয়া দিলেন। বুড়ো ছেলে, লজ্জা করে না? যত বয়স হচ্ছে তত গুণ বাড়ছে। আমি জবাব দিলাম, আমি সুপারি ফেলেছি নাকি? ফের কথা? ছোট ভাই ডানকোল চাচ্ছে, তা ওনার ডানকোল নিতে হবে। ডানকোল নীলুর, আর একটু হলেই আমার হাত জাতিতে কেটে গিয়েছিল আর কি। ক্রোধে, লজ্জায়, অপমানে চোখে জল আসিয়া গেল। খানিকক্ষণ দূরে গিয়া চুপ করিয়া বসিয়া রইলাম। নীলু কিছুক্ষণ পরে উঠিয়া চলিয়া গেল। বোধহয় দাবিদার না থাকায় তাহার ঝগড়া করিবার স্বাদ মিটিয়া গিয়াছিল। অনেকক্ষণ হইতে অনুভব করিতেছিলাম মা মধ্যে মধ্যে আর চোখে আমি কি করিতেছি দেখিতেছেন। তারপর সুপারি কাটা শেষ হইলে কাঠাটি দিরাজের উপর রাখিয়া আমার কাছে আসিয়া বলিলেন, তুই এত বোকা কেন? বাঁ কোলটাই তো ভালো, দেখিস নি? ঝিনুক করে দুধ খাওয়ানোর সময় ডান হাত দিয়ে খাওয়ায়, বাঁ কোলে মাথা দিয়ে ছেলে শুয়ে থাকে। তুই তো ডান কোলেও শুয়েছিস, বাঁ কোলটা এখন তোর হলো। ওঠ, দেখ সে দস্যি ছেলে আবার কোথায় গেল। যুক্তিটি সেই সময় অকাট্য মনে হইয়াছিল। ডান পায়ের অবশ ভাবটি কাটিয়া গিয়াছে। ঘরের ভিতর পাইচারি করিতেছি দেখিয়া ওয়ার্ডার দরজার কাছে আসিল, যেন জানিতে চায় আমি কি ভাবিতেছি, কেন হঠাৎ রাত দুপুরে অন্ধকারে ঘরের মধ্যে পাইচারি করিতে আরম্ভ করিলাম। বোধহয় ভাবিতেছে যে বাবুর মনের ঠিক নাই, আর আজকের দিনে তো থাকিবার কথাও নয়। গড়াদের বাহির হইতে ওয়ার্ডার দেখিতেছে, মনে হইতেছে যেন চিড়িয়াখানার দর্শক খাঁচার ভেতর কোনো বন্যজন্তু দেখিতেছে। চিড়িয়াখানার কথায় মনে পড়িল, কাশীতে আমার বন্ধু নীরেশের ছোট ঠাকুমা তীর্থ করিতে গিয়াছেন, কোনো দুঃসম্পর্কের ছোট ঠাকুমা। দ্বিতীয় পক্ষে বিবাহ হইয়াছিল এক বৃদ্ধ জমিদারের সঙ্গে। বিবাহের কিছুদিনের মধ্যেই বিধবা হন। কাশীতে সঙ্গে আসিয়াছিলেন ছোট ঠাকুমা, কিন্তু বয়স এত কম দেখিয়া অবাক হইয়া গিয়াছিলাম। তাহাদের লইয়া আমি আর নীরেশ প্রচুর উৎসাহের সহিত কাশীতে দ্রষ্টব্য স্থানগুলি দেখাইয়াছিলাম। রাজার চিড়িয়াখানা দেখিতে গিয়াছি, বাঘের সম্মুখে দাঁড়াইয়া আছি। বাঘটি 2 পা আগে বাড়াইয়া দিয়া একটা বিকট শব্দ করিল। উহার মুখের ভাব হাই তোলার মতো লাগিল। নীরেশের ছোট ঠাকুমা মাগো বলিয়া আমাকে জড়াইয়া ধরিয়াছিলেন। বোধহয় ভয়, মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার। সম্ভবত ব্যাপারটি তাহার মা, বাবা বা নীরেশ কাহারও চোখে পড়ে নাই। পড়িলেও অন্তত বিসদৃশ্য ঠেকে নাই। কিন্তু এই ক্ষুদ্র মুহূর্তটিকে উপলক্ষ করিয়া মনে মনে কত স্বপ্ন জাল বুনিয়াছি। নীরেশের উপদেশ মতো ছোট ঠাকুমার মাকে মাসিমা বলিলাম। কাশীতে তাহাদের বাসায় নীরেশের সঙ্গে গেলাম, একেবারে রান্নাঘরে যেখানে তিনি রাঁধিতেছেন। মাসিমা অতি ভালো মানুষ, কথাবার্তা বিশেষ বলিতে পারেন না। শিক্ষিত শহুরে ছেলের সঙ্গে কথাবার্তা বলিতে গিয়া কি বলিব কেবলই সেই ভয়। আমি রান্নাঘরে ঢুকিতেই বলিলেন, আমার ভাঙা ঘরে চাঁদের আলো। কি ভাবিয়া এই কথা বলিলেন তা ঠিক বুঝিতে পারিলাম না। তারপর খুন্তিখানি হাতে করিয়া কেমন যেন জড়সড় হইয়া দাঁড়াইয়া রহিলেন, মুখে একটা অর্থহীন হাসির ভঙ্গি। ইহার পরের কয়েকদিন উহাদের লইয়াই আমরা ব্যস্ত রহিলাম। ছোট ঠাকুমার বাবার জন্য 4 রকম 4টি টর্চ, কত দোকান ঘুরিয়া কিনিলাম। বাজারে বাহির হইলেই তাহার এইরূপ কোনো একটি জিনিস কিনিবার কথা মনে পড়ে। গ্রাম্য অমার্জিত কথাবার্তা ভদ্রলোকের। মেয়ের অভিভাবক, জামাইয়ের অবর্তমানে সম্পত্তির দেখাশোনা তিনিই করেন। একমাত্র কন্যার বৈধব্যে বিশেষ দুঃখিত বলিয়া বোধ হয় না, বরং
তাহার দারিদ্র্যময় পূর্বজীবনের অতৃপ্ত শখগুলি মিটাইবার সুযোগ পাওয়ার আত্মম্ভরিতা যেন কিছু বাড়িয়াছে। একমাত্র ভয় করেন মেয়েকে। কাশীতে ছোট ঠাকুমার মার অসুখ করিল। অসুখের সময় তাহার বাতিক হইল, আমার হাত ছাড়া আর কাহারও হাতের ওষুধ খাইবেন না। প্রত্যহ বিশ্বনাথের মন্দিরের পাণ্ডার বাড়ি হইতে ডাব লইয়া যাইতাম রোগীর জন্য। বাড়িতে ঢুকিতেই ছোট ঠাকুমা বলিতেন, এই যে সন্ন্যাসী ঠাকুর এসেছেন। এতক্ষণে মার নিশ্চিন্দি। তখন আমার মনে তেমন একটা কৃচ্ছসাধনের শখ জাগিয়েছে। আমি তখন বাবরির চুল রাখি, গোপ দাড়ি উঠিয়াছে, কিন্তু কামাইতে আরম্ভ করি নাই। সেই জন্য ছোট ঠাকুমা আমাকে সন্ন্যাসী ঠাকুর বলিলেন। তাহার কথা মনে পড়িলেই তাহাকে দেখি, নীলাম্বরী শাড়ি পরনে, হাতে বোম্বাই বেঁকি চুড়ি, গলায় মোটা চেন হার। বোধহয় তাহার মা প্রাণে ধরিয়া তাহার একমাত্র মেয়েকে বৈধব্য বেশ লইতে দেন নাই। গায়ের রং কালো এবং তাহার সহিত চিরিতন পাড় নীলাম্বরী শাড়ি একেবারেই মানায় নাই। নেহাত সাধারণ গ্রাম্য গৃহস্থ বাড়ির মেয়ে ছোট ঠাকুমা। বলিবার মতো রূপগুণ তাহার ছিল না, কিন্তু আমাকে আকর্ষণ করিয়াছিল তাহার রূপের স্নিগ্ধতা, সম্পূর্ণ আপন করিয়া লওয়া ব্যবহার আর কথাবার্তার আন্তরিকতা। তাহারা যেদিন দেশে ফিরিয়া যাইতেছে, আমি নীরেশ তাহাদের ট্রেনে উঠাইয়া দিতে গিয়াছি। নীরেশ আর ছোট ঠাকুমার বাবা পানওয়ালার নিকট হইলে শেষ মুহূর্তের মনে পড়া কিছু ভালো কাশির জর্দা কিনিতে গিয়াছেন। আমি প্ল্যাটফর্মে দাঁড়াইয়া, হাত দুইটি গাড়ির জানলার উপর, জানলার সম্মুখে বসিয়া ছোট ঠাকুমা আমার হাতের উপর হাত রাখিয়া। তাহার দুই চোখ জলে ভরিয়া গিয়াছে। আমি তাহার দিকে তাকাইতে পারিতেছি না। আমাকে আস্তে আস্তে বলিলেন, সন্ন্যাসী ঠাকুর, আমাদের ওখানে একবার যেও। তাহাকে কথা দিয়াছিলাম, অনেক দিন পর্যন্ত ইচ্ছাও ছিল সে কথা রাখিব। ছোট ঠাকুমারা চলিয়া যাইবার পর কিছুদিন সব খালি খালি বোধ হইয়াছিল। কোনো কিছুতেই মন বসে না। ঘুরিয়া ফিরিয়া একটি মুখ সর্বদাই চোখের সম্মুখে ভাসিয়া ওঠে। চিঠির প্রত্যাশায় পোস্ট অফিস পর্যন্ত গিয়া হাজির হইতাম। তারপর সেই নীলাম্বরী শাড়ি, সেই বোম্বাই বেকি চুড়ি কবে স্মৃতিপট হইতে মুছিয়া গিয়াছে। ধীরে ধীরে মনের অজ্ঞাতে 4-5 বৎসর পূর্বে পুরাতন চিঠির গোছা পুড়াইয়া ফেলিবার সময় একখানি নীল রঙের কাগজে লেখা চিঠির 2 ছত্র পড়িয়া তাহার অমার্জিত ভাব বড়ই দৃষ্টিকটু লাগিয়াছিল। সন্ন্যাসী ঠাকুর, বিয়ের ভোজে ফাঁকি দিও না আমাকে। ভোজের জন্য আমি পেট চাঁচিয়া বসিয়া আছি। পেট চাঁচিয়া কথাটি বড়ই সুরুচির দৈন্যের পরিচায়ক। চিঠিতে এরূপ ধরনের কথা লেখা যায়, একথা ভাবিয়াই অবজ্ঞা ও তাচ্ছিল্যে মন ভরিয়া যায়। খট 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 ভারী মিলিটারি বুটের শব্দ হইতেছে। শান বাঁধানো আঙিনার উপর 3টি নতুন সিপাহী আসিল। পূর্বের ওয়ার্ডারের নিকট হইতে চার্জ বুঝিয়া লইয়া ঘরের তালা ঠিক আছে কিনা দেখিল। কোনো সেলের সম্মুখে বেশিক্ষণ দাঁড়াইয়া চেঁচামেচি করিল না। বুঝিলাম সেলের কোনো আসামি এখনো ঘুমায় নাই। ঘুমাইয়া পড়িলে ওয়ার্ডার নিশ্চয়ই ডাকিয়া তুলিত। যখন চার্জ বদল হয়, তখন নতুন ওয়ার্ডার প্রতি সেলের আসামিকে ডাকিয়া তুলিয়া দেখে যে সে জীবিত আছে কিনা। যদি কেহ সেলের দরজার কাছে বসিয়া থাকে কিংবা কাশিয়া বা কোনো উপায় সাড়া দিয়া বুঝাইয়া দেয় যে সুস্থ শরীরে বাঁচিয়া আছে, তাহা হইলে তাহাকে ডাকে না। কিন্তু ঘুমাইয়া পড়িলে আর রক্ষা নাই। সেলের আসামি, তাহার আবার 1 টানা 2 ঘন্টার অধিক প্রগাঢ় নিদ্রার প্রয়োজন কি? কারণ জিজ্ঞাসা করিলে বলে, यही রুল হ্যাঁ বাবু। যদি কেহ অজ্ঞান হইয়া গিয়া থাকে বা অসুখ হইয়া বাক শক্তি রহিত হইয়া থাকে, তাহা হইলে আমরা না ডাকিলে জানিতে পারিব কি করিয়া? ডাক্তারকে খবর দিব কেমন করিয়া? সত্য কথা বলিতে কি, ইহাতে সেলের কয়েদিদের বিশেষ অসুবিধে হয় না। মশা, ছাড়পোকা, পিঁপড়া, দিবারাত্র কর্মহীনতা, দুশ্চিন্তা প্রভৃতি নানা কারণে স্বাভাবিক কর্মজীবনের গভীর নিদ্রা সেলের বাসিন্দাদের নাই। 10 নম্বর সেল হইতে গানের সুর ভাসিয়া আসিতেছে, শহীদোকে টোলি নিকলি। টোলি কথাটি শুনিলেই পাটনা ক্যাম্প জেলের 1932 সালের সেবাদল ট্রেনিংয়ের কথা মনে পড়ে। আমি আর নীলু দুইজনেই সেবাদল ট্রেনিং লইব বলিয়া ঠিক করিলাম। প্রথম দিন কাবায়াত ড্রিল শেষ হইলেই নীলু আমাকে জিজ্ঞাসা করিল,
টলি কি রে? আমি তাহাকে বুঝাইয়া দিলাম যে কয়েকজন সিপাহী মিলিয়া একটি টলি হয়। সিপাহী মানে হচ্ছে প্রাইভেট, আর টলি নায়ক হচ্ছে এনসিও। নীলু অসহিষ্ণুভাবে বলিল, ওসব তো আজকে টেন্ডুলকার ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। কিন্তু আমি জিজ্ঞাসা করছি, টলি কথাটা এরা পছন্দ করলো কেন? আর কোনো কথা পেল না। টলি এই বলিয়া কি হাসি! সেই দিনই বিকেলবেলায় তেন্ডুলকার যখন কদম খোল, স্ট্যান্ড অ্যাট ইজ আর সাবধান অ্যাটেনশন এর অর্থ বোঝাইতেছিল, নীলু একেবারে ড্রিলের মধ্যে হাসিয়া ফাটিয়া পড়িল। তেন্ডুলকার তো চটিয়া আগুন। সে হুবলুতে হরদিকারের ক্যাম্পে ট্রেনিং লইয়াছে, বোম্বাইয়ে ক্যাম্প চালাইয়াছে, প্রাদেশিক কংগ্রেস কমিটির সভাপতির বিশেষ অনুরোধে সে মহারাষ্ট্র ছাড়িয়া বিহারের সেবা দলের কাজ করিতে আসিয়াছে। সেবাদল ট্রেনিং সম্বন্ধে তার প্রচুর অভিজ্ঞতা, কিন্তু ড্রিলের সময় এইরূপ ডিসিপ্লিনের অভাব সে পূর্বে কখনো দেখে নাই। সে ভালো হিন্দি বলিতে পারে না, রাগে তাহার চোখ মুখ লাল হইয়া উঠিয়াছে। তুমকো এই লাকড়ি মিলেগা বলিয়া হাতের লাঠিটা দিয়া নীলুকে একটি গুঁতা মারিল। নীলু তাহার হাত হইতে লাঠি কাড়িয়া বলিতেছে, লাকড়ি মিলেগা? ওসব মহারাষ্ট্র মে कीजिए, यहाँ वो सब नहीं चलेगा। राष्ट्रभाषा बोलने नहीं आता है, पूरा शहर को पूणे बोलता है और हिंदी में बात बोलने को शौक है। নীলু তেন্ডুলকারের হাত ধরিয়া ফেলিয়াছে। চারিদিকে হইতে সকলে গিয়া তাহাকে ছাড়াইয়া দিল। সঙ্গে সঙ্গেই এই খবর জেলের সর্বত্র ছাড়াইয়া পড়িল। ক্যাম্প জেলে তখন প্রায় 4,500 রাজবন্দী থাকে। যে ওয়ার্ডে যাও সকল স্থানে ছোট ছোট দল এই বিষয়েই আলোচনা করিতেছে। জেলের প্রতি কোণে আকাশে বাতাসে সজীব গুঞ্জন ধ্বনি। জেলের কেন্দ্র, যাহার নাম আমরা দিয়াছিলাম চৌক, সেখানে বেশ কয়েকটা বড় দল জটলা পাকাইতেছে। ওয়ার্ডাররা শুদ্ধ রাজবন্দীদের সহিত মিশিয়া এক হইয়া গিয়াছে। তাহাদের জেলের পলিটিক্সে উৎসাহ কম নয়। একজন বক্তৃতা দিয়া আসল পরিস্থিতি সকলকে বুঝাইয়া দিলেন। বিহারের সুনামে কলঙ্ক পড়িবে, বাহিরের লোক তেন্ডুলকার, তাহার প্রতি অতিথি সৎকার কি এমন করিয়াই করা হইল? তাহার উপর রাষ্ট্রভাষা লইয়া উপহাস। তাহার পর নিকটস্থ শ্রোতাদের বিশ্বাসের পাত্র বিবেচনা করিয়া যেন একটি গুপ্ত কথা বলিতেছে, এই ভাব দেখাইয়া গলার স্বর নামাইয়া বলিলেন, বাঙালি কিনা? তাহার পর ঠোঁটের কোণে ঈষৎ হাসি আনিয়া তাহার দ্বারা ব্যক্ত করিতে চাহিলেন, তোমরা তো সব জানোই, তোমাদের কি আর বুঝিয়ে দিতে হবে? লজ্জায় অপমানে আমার মাথা কাটা যাইতেছিল। ইহারা নীলুর মনের ভাব জানে না, তাহারা ব্যবহারের একটা মন গড়া অর্থ করিয়া লইয়াছে। এই অর্থটি তাদের বেশ মনের মতো হইয়াছে। সন্ধ্যার পর ওয়ার্ডে নীলুর সহিত দেখা। খাইবার সময়, সূর্যাস্তের পূর্বেই খাওয়া হইয়া যায়। সে সময় ক্ষুধা হয় না বলিয়া আমরা রুটি লইয়া ওয়ার্ডে রাখি, পরে একটু অধিক রাত্রে খাই। নীলু নিজেই কথাটা পারিয়া আমার সংকোচ ভাঙিয়া দিল। বিকালের ঘটনায় আমি লজ্জিত হইয়াছিলাম। নীলু কিন্তু কিছুমাত্র অপ্রতিভ হয় নাই। সে বলিয়া চলিয়াছে, এই সমস্ত ড্রিলের অর্ডারগুলো ইংরেজিতে রাখলে কি ক্ষতি হতো? কুইক মার্চ, স্ট্যান্ড অ্যাট ইজ বললে ভারতের স্বাধীনতা পাওয়া কি দুর্ঘট হয়ে যেত নাকি? হিন্দি জানেন না, আবার হিন্দি বলা চাই। ম্যানার্স জানে না, ছোট লোক, ওকে আবার খাতির কিসে? কোনো বিষয়ে অযাচিত উপদেশ আমি নীলুকে কোনো দিন দিই নাই। এখনো হয়তো আমি কোনো কথা বলিতাম না, যদিও নিজেই কথাটি না পারিত। অন্যান্য রাজবন্দীরা নীলুর আচরণের কি কদর্থ করিয়াছে তা সংক্ষেপে বুঝাইয়া দিলাম। নীলু চটিয়া গেল, বলিতে লাগিল, এরা আবার স্বরাজ নেবেন। তারপর অনর্গল কত কি বলিয়া যাইতে লাগিল। কিছুক্ষণ পরে দেখিলাম সব রাগ গিয়া পড়িল কোনো অজ্ঞাত সাথীর ওপর, যে তাহার গুড় চুরি করিয়া খাইয়াছে। রবিবারের দিন যে সকল রাজবন্দী এতোয়ার করে, তাহারা ভাতের বদলে গুড়, রুটি বা 6 পয়সার ফল খাইতে পায়। রবিবার দিন আমার ভাত আমরা দুজনে মিলিয়া খাই, আর এই অসুবিধাটুকু স্বীকার করি আমরা সারা সপ্তাহ একটু একটু করিয়া গুড় খাই। সেই গুড় চুরি গিয়াছে। কাজেই নীলুর মন তিক্ত হইয়া যাওয়া কিছুই আশ্চর্য নয়। কিন্তু আমার খারাপ লাগিল, নীলু চিৎকার করিয়া সকলকে শুনাইয়া রাজবন্দীদের উপর একটু কটু মন্তব্য করা, বিশেষত যখন আবহাওয়া ইহার পক্ষে অনুকূল নয়। সারা পৃথিবী নীলুর বিরুদ্ধ যাক, নীলু কখনো নিজের পথ হইতে বিচ্যুত হইবে না। একবার সে মত স্থির করিয়া ফেলিলে।
আর কেহই তাহাকে টলাইতে পারিবে না। আমি সব সময় ভয় করি, এই বুঝি নীলু কোনো একটা কাণ্ড করিয়া বসে। জেলের রাজবন্দীদের সময় কাটাইবার খোরাক চাই। যে অসীম কর্মপ্রেরণা জেলের বাইরে থাকিতে তাহাদের সর্বদা চালিত করিয়া বেড়ায়, তাহারাই তৃপ্তির জন্য তাহাদের জেলের মধ্যে এক প্রকার জটলা, দলাদলি ও পলিটিক্সের অবতারণা করিতে হয়। কিন্তু নিত্য নতুন প্রোগ্রাম না পাইলে মন বসিবে কেন? এই জন্য নীলুর ব্যাপার সেবার বেশি দূর গড়াইল না। পরের দিন সকালেই জলখাবার বিতরণের সময় কে যেন কথা ওঠাইল যে প্রত্যহ ভিজা ছোলা জলখাবার দেয়, ইয়ার পরিবর্তে যদি চিড়া পাওয়া যায় তাহা হইলে ভালো হয়। সঙ্গে সঙ্গে ছড়া বাঁধা হইল, চেনা কা বদলে চূড়া লেঙ্গে। জেল শুদ্ধ লোক সমস্বরেই চিৎকার করিতেছে, সঙ্গে সঙ্গে থালা ও গেলাস বাজানো হইতেছে। কেহ শীষ দিতেছে, কেহ বা দরজার গড়াতগুলির উপর দিয়া নিজের থালাখানি হরহর করিয়া টানিয়া যাইতেছে। তাহাতে একটি বিকট শব্দ হইতেছে। অনেকে জানলার উপর উঠিয়াছে, দুইজন জানলার বাহির টিনের ছাতের ওপর উঠিল। হঠাৎ যেন কোনো জাদুদণ্ডের স্পর্শে সকলে একসঙ্গে উন্মাদ হইয়া উঠিয়াছে। যাহাদের অতি ধীর গম্ভীর বলিয়া জানিতাম, তাহারাও দেখি উৎসাহের আতিশয্যে নিজেদের সংযত রাখিতে পারিতেছে না। কয়েকজন পাগলের মতো ওয়ার্ডের এক প্রান্ত হইতে অপর প্রান্ত কম্বল কম্বল বলিয়া চিৎকার করিতে করিতে দৌড়াইতেছে। তাহাদের কথায় অনেক একটি নতুন প্রোগ্রাম পাইল। রাশি রাশি কম্বল দেখিতে দেখিতে কয়েকজন বাহিরে আনিয়া ফেলিল। কম্বলগুলি টুকরো টুকরো করিয়া ছিঁড়িয়া ফেলিবার চেষ্টা হইতেছে। একজন রান্নাঘর, জেলের স্থানীয় ভাষায় ভাঠা হইতে এক টুকরো জ্বলন্ত কয়লা লইয়া আসিয়া খান কয়েক কম্বলের উপর ফেলিল। তাহা হইতে অল্প অল্প ধোঁয়া ও উৎকট গন্ধ বাহির হইতেছে। দুইজন দৌড়াইয়া গিয়া যে লোহার পাত্রটিতে ভিজা ছোলা রাখা ছিল তা উল্টাইয়া ফেলিয়া দিল। নিকটস্থ ওয়ার্ডার পাগলি অ্যালার্ম হুইসেল বাজাইতেছে। একটানা হুইসেল সে বাজাইয়া চলিতেছে। ইহা শুনিয়া জেলের সর্বত্র যেখানে যে ওয়ার্ডার আছে সকলেই বাঁশি বাজাইতেছেন। ফুটবল রেফারিদের সহিত ইঞ্জিন ড্রাইভারদের যেন হুইসেলের ঐক্যতান প্রতিযোগিতা হইতেছে। অগণিত বাঁশির তীর শব্দ জেলের আবহাওয়াকে একটি নতুন রূপ দিয়াছে। গুমটি হইতে একটানা ঘণ্টা বাজিয়া চলিতেছে, ঢং 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 ঢং। জেল গেটে আরেকটি ঐরূপ ঘণ্টা বাজিতেছে। একেবারে বইয়ে পড়া জাহাজ ডুবির দৃশ্য। আর এদিকে তুমুল কোলাহল, কম্বল জ্বলতে রহে, থরিয়া বাজাতে রহে, নৌকার শাহী নাশ হো, আরো কত কি, যাহা ঠিক স্পষ্ট বোঝা যাইতেছে না। জেল কর্মচারী যেখানে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই হন্ত দন্ত হইয়া ছুটিয়া আসিতেছে। গুমটিতে একটি সাইনবোর্ড টাঙাইয়া দেওয়া হইয়াছে, ওয়ার্ড নম্বর 17, 18, 19। লাঠি লইয়া গেট হইতে ওয়ার্ডাররা আসিতেছে গুমটির দিকে। অনেকেরই উর্দি নাই, খালি গা, খালি পা। হরেনবাবু জেল ডাক্তার একটি গেঞ্জি গায়ে দিয়ে আসিয়াছেন। গুমটি হইতে একটি ওয়ার্ডার চিৎকার করিয়া বলিয়া চলিয়েছে, 17, 18, 19 নম্বর। আর সকলে ওই ওয়ার্ডগুলির দিকে দৌড়াইতেছে। হঠাৎ গুঞ্জন ধ্বনি আরম্ভ হইল, মিলিটারি আ রহি হে। বন্দুক হাতে একদল মিলিটারি জেল গেট দিয়া ভেতরে ঢুকিল। ইহাদের হাব ভাবে ব্যস্ততা নাই। কুইক মার্চ করিয়া তাহারা গুমটির নিকট আসিল। পরে 3টি ওয়ার্ডের কমন গেটের সম্মুখে আসিয়া দাঁড়াইল। ওয়ার্ডের কোণে রাখা ছিল এক রাশি বেল। আগের দিন ওয়ার্ডের বেলগাছটা কাটা হইয়াছিল। সকলে গাছের ওপর চড়িয়া গান্ধীজিকা জয় বলিত, কংগ্রেস পতাকা টাঙাইয়া দিত। জেলের বাহিরে বহু দূর হইতে ইহা দেখা যাইত। সেই জন্য এই গাছটি কাটিয়া ফেলিবার হুকুম হইয়াছিল। প্রথমেই 4 জন ওয়ার্ডার আসিয়া ওই বেলগুলি ঘিরিয়া দাঁড়াইল, যাহাতে লাঠি চার্জের সময় কয়েদিরা ওইগুলি ওয়ার্ডারদের বিরুদ্ধে ব্যবহার না করিতে পারে। মিলিটারিগুলি ওয়ার্ডটিকে ঘিরিয়া ফেলিল। তারপর একদল ওয়ার্ডার, তাহাদের সঙ্গে জনকয়েক মেট, কনভিক্ট ওভারসিয়ার এবং কয়েকজন জেল কর্মচারী ওয়ার্ডের ভিতর ঢুকিল। তারপরই আরম্ভ হইল লাঠিচার্জ। সরকারি ভাষায় মৃদু লাঠিচার্জ। ইহাতে দোষী নির্দোষের বিচার নাই। যারা নির্বিরোধ ও শান্তিপ্রিয় তারাই অধিকাংশ ক্ষেত্রে বেশি প্রহার খায়। মারিবার সময় সিপাহীরা মুখ দিয়া কেমন যেন একটা শব্দ করিতেছে, উধার কই, একটু ভাগা, ইস বদমাশকে মারো। ওয়ার্ডারেরা চিৎকার করিতেছে। মেয়েদের উৎসাহের অন্ত নেই। অফিসারেরা যেদিকে দাঁড়াইয়া আছে সেই দিনকার কয়েদিদের কিছুতেই নিস্তার নাই। কারণ ওয়ার্ডাররা তাহাদের
কর্মনৈপুণ্যে উপরওয়ালার নিকট দেখাইতে ব্যগ্র। কতগুলি লোক পড়িয়া গিয়াছে, মাথায় চোট লাগিবার পর বসিয়া পড়িল। দ্বারভাঙ্গার একজন নিরীহ রাজবন্দী জপ করিতেছিল, সেও নিস্তার পাইল না। উহারা আমাদের দিকে আসিতেছে, বেশ নার্ভাস বোধ হইতেছে। মার খাইব জানি, প্রতিরোধ করিতে পারিব না তাহাও জানি। কিরূপ আঘাত কপালে আছে তাহার কল্পনা করিতেছি। একটি লাঠি আমার মাথা লক্ষ্য করিয়া পড়িল। নিজের অজ্ঞাতসারেই কখন 2 হাত দিয়া মাথা ঢাকিয়াছিলাম জানি না। বুঝিলাম যখন হাতে চোট লাগিল। লাঠির উপরের দিকে একটি লোহার আংটা লাগানো আছে, তাহা দিয়া হাত কাটিয়া গেল। আরো 2-3টি লাঠি ওই দিকেই আগাইয়া আসিতেছে। আমি বসিয়া পড়িয়াছি। নীলু আমাকে জড়াইয়া ধরিয়াছে, বলিতেছে, আবার মাথা ডাকো, মাথা ডাকো। নীলুর ওপর কয়েক ঘা লাঠি পড়িল, আমার ওপর আরেকটি। নীলুর মাথা দিয়া রক্ত পড়িতেছে। ওয়ার্ডারগণ অন্যদিকে চলিয়া গেল। এক স্থানে তারা বেশিক্ষণ সময় নষ্ট করতে পারে না। সারা ওয়ার্ডে কেমন একটি থমথমে ভাব। কেহ কেহ শুইয়া পড়িয়া আছে। যে ভাগ্যবানেরা আহত হয় নাই, তাহারা কেউ আহতদের জন্য জল আনিতেছে, কেহ অচৈতন্য সাথীর চোখে মুখে জলে ঝাপটা দিতেছে, কেহ বা খবরের কাগজ বা গামছা দিয়া নিষ্পন্দ বন্ধুকে বাতাস দিতেছে। অপেক্ষাকৃত কম আঘাত যাহাদের লাগিয়াছে, তাহারা নিজেরাই নিজেদের প্রাথমিক চিকিৎসা করিতেছে। জেল হাসপাতালের উপর নির্ভর করিলে হয়তো আজ আর উঠিবে না। যাহাদের একেবারে কোনো প্রকারের আঘাত লাগে নাই, তাহারা আহতদের জেনারেল ইন্সপেকশনে বাহির হইয়াছে। ঘোর কালবৈশাখীর পর যেমন লোকের গ্রামের ক্ষতির পরিমাণ দেখিতে বাহির হয়, তারপর আসিলেন ঔষধপত্র লইয়া জেলের ডাক্তার ও কম্পাউন্ডার। সঙ্গে কয়েদিরা আনিয়াছে কয়েকটি স্ট্রেচার, যারা অধিক আহত তাদের হাসপাতালে লইয়া যাইবার জন্য। বলো রে হাসপাতাল। হাসপাতালের পাহারার গলার স্বর এখানে হইতে পরিষ্কার শোনা যায়। সে লোকটা কিছু কথা না বলিয়া বাজখাই স্বরে বিকট চিৎকার করিয়া উঠিল। বোধহয় ঝিমাইতেছিল, হঠাৎ চমকাইয়া উঠিয়া নিজের কর্তব্য সম্বন্ধে সজাগ হইয়াছে। এই চিৎকারে বোধহয় হাসপাতালের কোনো রোগীর ঘুম হইতেছে না। সেবা শুশ্রূষা করার লোক নাই, তার উপর এইরূপ দিনের পর দিন নিদ্রাহীন রাত্রি অতিবাহিত করা। এর আগের সুপারিনটেন্ডেন্ট নিয়ম করিয়াছিলেন যে হাসপাতালের পাহারার রাত্রি গুমটির ডাকের উত্তর দিবার দরকার নাই। মেডিকেল গ্রাউন্ডসে সুপারিনটেন্ডেন্ট কয়েদিদিগকে নানা প্রকার সুখ সুবিধা দিতে পারেন। এই বিরাট পেষণ যন্ত্রের ভিতর এই মেডিকেল গ্রাউন্ডসের রন্ধ্রপথেই কিছু আলো বাতাস ভিতরে প্রবেশ করিতে পারে। সহানুভূতিশীল কর্মচারীরা ইহারই অজুহাতে কয়েদিদিগকে কিছু সুখ সুবিধে দেন। নতুন সুপারিনটেন্ডেন্ট আসিয়া পাহারার হাঁকের পুরাতন নিয়ম আবার প্রচলিত করিয়াছেন। দরদ ও সেবার জন্য লালায়িত রোগী কয়েদিরা কি রোগশয্যায় শুইয়া তাহাদের স্ত্রী পুত্র পরিজনের কথা ভাবিতেছে না? রোগ হইলেই জেলে বাড়ির কথা বেশি মনে করিয়া থাকে। সাধারণ কয়েদিরা জেলের বাইরে থাকিবার সময় হয়তো 2 বেলা খাইতেও পাইত না। জেলে আর কিছু না হোক, অন্তত 2 বেলা 2 মুঠো ভাত খাইতে পাওয়ার সম্বন্ধে কোনো অনিশ্চয়তাই নাই। কিন্তু তাহা হইলে কি হয়? রোগ হইলে তাহারা নিজেদের একেবারে অসহায় মনে করে। এই রুগ্ন কয়েদিরা কি শত চিন্তার মধ্যেও আজ আমার কথা একবার না ভাবিয়া থাকিতে পারিবে? সহানুভূতিতে না হোক, আতঙ্কেও তাহারা আজ আমার ফাঁসির কথা নিশ্চয়ই ভাবিতেছে। ঠিক আমার কথা নয়, একজন অপরিচিত ফাঁসির আসামির কথা, যে 1 নম্বর সেলে আছে। হাসপাতালের দোতলার উপর একটি খোলা বারান্দায় টিবি রোগীরা থাকে। সেই স্থান হইতে ফাঁসির মঞ্চ পরিষ্কার দেখা যায়। আজ মঞ্চের চতুর্দিকে উজ্জ্বল আলোতে আলোকিত। শান্ত্রীরা মঞ্চটিকে ঘিরিয়া দাঁড়াইয়া পাহারা দিতেছে। কি জানি আবার কেউ যদি টাকা পয়সা খরচ করিয়া ওয়ার্ডারদের দিকে মঞ্চের কলকবজা কাজের অযোগ্য করিয়া রাখিয়া দেয়। ওই টিবি রোগীরা ওই দীপালি উৎসব দেখিতেছে, আর হয়তো তাহাদের প্রাণ শুকাইয়া যাইতেছে। বাঁচিবার আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও তাহারা তিলে তিলে মরিতেছে। তথাপি ফাঁসির কয়েদির অপেক্ষা তাহারা নিজেদের ভাগ্যবান মনে করে। তাহাদের দীর্ঘ নিঃশ্বাস ও অযাচিত করুণা মাথায় লইয়া আমাকে যাইতে হইবে। আমার ফাঁসিতে তবু জেলের ভিতরে একটি সাময়িক চাঞ্চল্য ও বিষাদ আনিবে, আর ইহাদের মৃত্যুর কথা তো কেউ জানিতে পারিবে না। নিকট আত্মীয়ের নিকট একখানি সার্ভিস পোস্ট কার্ড পৌঁছাইবে, আর হাসপাতালের
মৃত্যুর সংখ্যায় একটি বৃদ্ধি দেখানো হইবে। ইহার মৃত্যুর রাত্রে নাইট ডিউটিতে জেল ডাক্তার হয়তো লেপের ভেতর হইতে বাহির হইবেন না। হাসপাতালের ওয়ার্ডের পাহারা কেবল রাত্রে হাঁক দেওয়ার সময় জমার সংখ্যা হইতে হঠাৎ একটা কম সংখ্যা গণনা করিয়া চিৎকার করিতে থাকিবে, আর নিশীথের নিস্তব্ধতা ভঙ্গ করিয়া গুমটির ওয়ার্ডারকে রসিকতা করিয়া খবর দিবে। গল্পটি ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। গল্প ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন।